This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যশস্বী জয়সওয়ালের আউট ঘিরে মেলবোর্নে বিতর্ক তুঙ্গে। স্নিকোমিটারে স্পাইক ধরা না পড়লেও আউট দেন বাংলাদেশি আম্পায়ার। বাংলাদেশি থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে সমালোচনার ঝড়। মেলবোর্নের গ্যালারি থেকে উঠল চিটার চিটার স্লোগান। ভারত বাংলাদেশ তিক্ততার প্রভাব কি এবার মেলবোর্ন টেস্টে? বাংলাদেশি থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিসিসিআই। সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লার। নিজের অন্তর থেকে এটা মনে করি না যে একজন আম্পায়ার কোনো ডিসিশন দেবেন একটা পলিটিক্যাল সিচুয়েশন চিন্তা করে, কিন্তু যদি সেটা হয়ে থাকে সেটা অত্যন্ত দুঃখজনক এবং আমি তার জন্য তীব্র নিন্দা করব। যে কোনো আম্পায়ারই হোক, যে অনফিল্ড আম্পায়ার হোক কিংবা তৃতীয় আম্পায়ার হোক বা চতুর্থ আম্পায়ার হোক, আমরা আশা করি উনি নিউট্রাল থাকবেন। কিন্তু এই ক্ষেত্রে যেখানে স্নিকোমিটারও বলছে যে কোনো জায়গায় ব্যাটে লাগেনি, ফ্ল্যাট লাইন দেখাচ্ছে, সেখান থেকে আউট দিয়ে দেওয়াটা আমার মনে হয় ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল। এবং এই ক্ষেত্রে যদি জয়সওয়াল ক্রিজে থাকতেন এবং ওই ডিসিশনটা ওনার এগেনস্টে না যেত, তাহলে ভারত এই ম্যাচটা হয়তো ড্র করলেও করতে পারত। আমার মনে হয় বাংলাদেশের এই আম্পায়ার বায়াস্ট হবেন অবশ্যই। যতগুলি খেলা হবে বাংলাদেশের আম্পায়ার বায়াস্ট হবেন। যে বাংলাদেশ ছাড়া অন্য কোনো নিরপেক্ষ দেশের আম্পায়ার নেওয়া নিশ্চয়ই নিরপেক্ষ আম্পায়ার নেওয়া উচিত। খেলাধুলা একটা নিরপেক্ষ এরিনা, তাই না? এই ধরনের আমার মনে হয় না আরও নিরপেক্ষ আম্পায়ার রাখা উচিত। আইসিসির একদমই এটা ভাবা উচিত ছিল যে সেখানে যেখানে ইন্ডিয়ার সঙ্গে খেলা হচ্ছে সেরকম জায়গায় একটা বাংলাদেশের আম্পায়ারকে কেন নেওয়া হবে। সুতরাং তাদের যে ডিসিশনটা এটা তো হতেই পারে একটা মানে বিরোধে একটা বিপক্ষে যাওয়ার একটা সম্ভাবনা একদমই খুবই সে কারণে এই জায়গাটায় তো একদমই অনুচিত হয়েছে এবং সেটাই করেছে। এরকম একটা ভাইটাল উইকেট যে যশস্বী জয়সওয়ালের মতো একটা খেলোয়াড়, একটা তরুণ খেলোয়াড় যে কিছু না কিছু ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে, তো সেখানে এই উইকেটটা এই সিদ্ধান্তটা আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা ভারতকে কোনো রকমভাবে আক্রমণ করার জন্যই। দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হুগলির গোঘাট। দীর্ঘ সময় পথ অবরোধ করে রাখেন সেখানকার মানুষজন। পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখান। বাসের ধাক্কায় মৃত্যু বেসরকারি সংস্থার ডেলিভারি বয়ের। স্থানীয়দের অভিযোগ যে এই রাজ্য সড়কে দীর্ঘদিন ধরে পুলিশের নো এন্ট্রি চলে, ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যায়। তার জেরেই দুর্ঘটনা বলে তারা অভিযোগ করছেন। পয়সা তুলছিল, কারা তুলছিল? সেভ লাইফ ওই পুলিশেরই লোক। এই অ্যাক্সিডেন্ট ফ্লিপকার্টে ডেলিভারি বয় আর কি করেছে, পুলিশের সেফ ড্রাইভে গাড়িটা তোলাবাজি করছিল। তোলাবাজি করতে গিয়ে ভয়েতে মাথাটা ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে স্পট তখন বেঁচে ছিল অলরেডি, মেডিকেল কলেজ না লিজিয়ে সঙ্গে সঙ্গে ব্যাঙাই দিয়ে চলে গেল। ট্রাফিকের গাড়িটাই নিয়ে গেল। এবার হরিদেবপুরের ছবিটা আপনাদের দেখাই। হরিদেবপুরের কথা বলি, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাবুন একবার। আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি চলছে। ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন দুই টিমের সমর্থকদের মধ্যে হাতাহাতি। হঠাৎই এক যুবক বন্দুক বের করে হুমকি দেয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ এসে টুর্নামেন্ট বন্ধ করে দেয়। ক্লাবের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে একজনকে। ওই যুবকের কাছে কোথা থেকে এলো বন্দুক খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। স্থানীয় ক্লাব দাবি করছে যে টাকা পয়সা নিয়ে পুরনো বিবাদ ছিল, আর সেই কারণে হুমকি মারধরের ঘটনা। একজনের মাথা ফেটেছে বলে জানা যাচ্ছে। মানে ছেলেদের মধ্যে কিছু ধাক্কাধাক্কি মারপিট এসবগুলো হচ্ছে। তার মধ্যে শুনলাম কারোর একটা মাথা ফেটেছে। তা এত ভিড়ের মধ্যে আর প্রথমত ছেলেগুলো আমাদের অপরিচিত, আমরা পরিচিত না। এখন খেলা দেখতে এসছে বা কোনো টিমের সাথে এসছে কিনা সেটাও আমরা শিওর নই। শোনা যাচ্ছে একজনের হাতে রিভলভার ছিল, রিভলভার বা পিস্তল জাতীয় যা কিছু ছিল, মানে ওরকম ধরনের কিছু আগ্নেয়াস্ত্র ছিল তার কাছে। দেখলাম সকালবেলা আমরা দেখলাম কিছু মদের বোতলও পড়েছে। আমরা তো সব এইখানে ক্লাবে সব খেলার মধ্যে যুক্ত রয়েছি। হঠাৎ ওখানে দেখলাম খুব চেঁচামেচি হই হাল্লার হচ্ছে, দেখলাম ভিড় ভাট্টা। তারপরে দেখলাম কিছুক্ষণ বাদে এদিকে একটা
বাইক ফাইক সব হুড়মুড় করে সব বাইক ফাইক ঢুকছে। হরিদেবপুর থানার অন্তর্গত তারামণি ঘাট রোডের জাগরণী সাংস্কৃতিক সংঘের মাঠে গত পরশু দিনকে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল এবং আমি দেখাবো সেই মাঠের সামনেই রয়েছি। এবং যেটা অভিযোগ যে এই মাঠে যখন টুর্নামেন্ট চলছিল সেই সময় বাইরে থেকে বহু টিম এবং সমর্থকেরা এসেছিল বচসা বাদে দুটো টিমের সমর্থকদের মধ্যে, এবং এই রাস্তার উপরে কিন্তু মারপিট শুরু হয়ে যায় দুই দলের সমর্থকদের মধ্যে। সেই সময় কোনো একজন ব্যক্তি একটি বন্দুক বার করে অপর এক ব্যক্তিকে শাসাতে থাকে এবং এই মুহূর্তে কিন্তু এই ক্লাবের সামনে যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ফুটেজও কিন্তু ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটলো সেটা এখনও পরিষ্কার না, কোথা থেকে আর্মস আসলো গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে গত পরশু দিনকে এই ঘটনার পরেই কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক ছড়ায়, বন্ধ করে দেওয়া হয় ক্রিকেট টুর্নামেন্ট। এখনও কিন্তু এলাকায় পুলিশ পিকেট মোতায়েন রয়েছে এবং এই ঘটনার পরে কিন্তু এলাকার যারা মানুষজন রয়েছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে আতঙ্ক। তবে স্থানীয় মানুষজনের বক্তব্য দুটো টিমের সমর্থকদের মধ্যে বচসা বাঁধে। প্রাথমিক যেটা অনুমান যে পূর্ব একটা শত্রুতা ছিল, টাকা পয়সা সংক্রান্ত কোনো বিবাদ ছিল, তার জন্যই কিন্তু কোনো এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে বন্দুক দিয়ে ভয় দেখাতে থাকে। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। আদালতে হাজিরা নিয়োগ দুর্নীতির সুপারস্টারদের। কোর্ট থেকে বেরোনোর পথে অন্য মেজাজে পার্থ চট্টোপাধ্যায়। নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পার্থ। সঙ্গে কি বললেন অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডলরা, শোনাই আপনাদের। অধিবাসী হার্দিক অভিনন্দন জানাই। এটা তো পুরো আইনি প্রক্রিয়া, তো আইনের উপরে ছেড়ে দিই, আইনের উপর আস্থা আছে। আমি তো নিজে অসুস্থ অবস্থায় কালকে হসপিটাল থেকে বেরিয়েও আমি অ্যাটেন্ড করছি। আমি আদালতকে অবমাননা করতে চাই না, তাই আমি অসুস্থ অবস্থাতেই প্রতিদিন হাজির হচ্ছি। না না, সেটা আমি কি করে বলবো, আমি নিজে অসুস্থ, কিন্তু আমি আদালতকে সম্মান করি, তাই আমি প্রতিদিন এই অসুস্থ অবস্থায় আসছি। কোর্টে ঢোকার আগেই অজ্ঞান হয়ে পড়েন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সুজয় কৃষ্ণের অসুস্থতার কারণে ইডি আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন স্থগিত। অসুস্থ কালীঘাটের কাকুকে SSKM থেকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তির তোড়জোড় শুরু হয়েছে। অন্য হাসপাতালে স্থানান্তরের অনুমতি। বিশেষ ইডি আদালতের অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পালিয়ে যেতে পারেন কালীঘাটের কাকু, আশঙ্কা ইডির। পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করার আবেদন কেন্দ্রীয় এজেন্সির। বিচারক জানতে চান ইডি কেন্দ্রীয় নিরাপত্তা চায় নাকি কলকাতা পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করুক। আদালত এমনটা ইডি জানিয়েছে, সেই মতো কলকাতা পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত। আলিপুরের যে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হবে কাকুকে, সেই হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী 2রা জানুয়ারি কাকুর মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে আদালত থেকে, এমনটাই বিচারকের নির্দেশ। কোর্টে যাওয়ার আগেই আজ অজ্ঞান হয়ে পড়েন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুকে যে সময় বের করে আনা হয় এখন থেকে, সেই সময়কার ছবি। বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হবে বলে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আলিপুরের যে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে, সেই হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী 2রা জানুয়ারির কাকুর মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে আদালতে, এমনটাই নির্দেশ। আমার সহকর্মী সুজয়ের কাছে বেশ কিছু আপডেট রয়েছে। সুজয় ঘোষের কাছে বেশ কিছু আপডেট রয়েছে। সুজয়, এই সংক্রান্ত আর কি তথ্য এখনো পর্যন্ত রয়েছে? দেখো, SSKM হাসপাতাল থেকে কিছু সময় আগেই সুজয় কৃষ্ণ ভদ্রকে বের করা হলো এবং তাকে এই মুহূর্তে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে, সেখানে তার পরবর্তী চিকিৎসা হবে। তুমি জানো, আজকে সকালে বিশেষ ইডি আদালতে প্রাথমিক দুর্নীতি মামলার আজকে চার্জ গঠনের কথা ছিল। সেই মতো সুজয় কৃষ্ণ ভদ্রকেও সেখানে সশরীরে হাজির হতে বলেছিলেন আদালত, কিন্তু সেখানে সুজয় কৃষ্ণ ভদ্র হাজির হতে পারেনি। তার কারণ সকালেই যখন তিনি জেলে হাসপাতাল থেকেই জানা হয় যে তিনি অসুস্থ এবং তাকে সরাসরি SSKM হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে। তার শারীরিক অবস্থা এতটাই অবনতি হয়েছিল, SSKM হাসপাতালে নিয়ে আসার পর তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়, সেখানেও তার চিকিৎসা হয় এবং এই মুহূর্তে CC ওয়ার্ডে তিনি ভর্তি ছিলেন কিছু সময় আগে পর্যন্ত। পরবর্তীতে আমরা দেখলাম আদালতে
সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী জানালেন যে তার শারীরিক অবস্থার এতটাই অবনতি যে তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করতে হবে। যে হাসপাতালে আগে তার বাইপাস সার্জারি হয়েছিল সেই হাসপাতালেই তার পরবর্তী চিকিৎসা করা হবে। সুজয়, বিশেষ কোনো নির্দেশ সুজয় এক্ষেত্রে বিশেষ কোনো নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কি গিয়েছে আদালতের তরফ থেকে? একেবারে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 2রা জানুয়ারি সুজয় কৃষ্ণ মেডিকেল স্ট্যাটাস রিপোর্ট, সেই মেডিকেল স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে তোমার বিশেষ আদালতের বিচারকের কাছে। শুভেন্দু সাহা ইডির বিশেষ আদালতের বিচারক, তার কাছে জমা দিতে হবে এবং আদালতে যে তিনি থাকবেন তার নিরাপত্তা পর্যবেক্ষণে থাকবেন, তার কারণ তার সর্বসময়ের জন্য নজর রাখবে কলকাতা পুলিশ। সেই মর্মেও ইডির তরফ থেকে আবেদন জানানো হয় এবং ইডির তরফ থেকে আইনজীবী ফিরোজ এডুলজি বলেছিলেন যে তার অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর তারা সেই আশঙ্কা করছেন, সেই কারণে পুলিশের নিরাপত্তা প্রয়োজন। ফলে একদিকে যেমন তার শারীরিক অবস্থার এরকম অবনতি এবং যেখানে তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করতে হচ্ছে, তার মধ্যে ইডি আশঙ্কা করছে যে তিনি এতটাই গুরুত্বপূর্ণ একজন এই মামলা এতটাই গুরুত্বপূর্ণ একজন অভিযুক্ত যে তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তিনি পালিয়ে যেতে পারেন, সেই আশঙ্কাও করা হয়েছিল আজকে সকালে। এবং সেই মর্মেই ইডির তরফ থেকে আদালত নির্দেশ জারি করে এবং করার পরেই কিন্তু আমরা দেখলাম যে আজকে কিছু সময় আগেই তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে ভর্তি করা হবে। সেখানেও মেডিকেল বোর্ডের আন্ডারে ভর্তি থাকবে এবং বিচারকের কাছে কিন্তু আজকে আইনজীবীরা অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী রীতিমতো বিচারকের ধমকের মুখে পড়েন। তার কারণ বিচারক বলেন যে যেখানে ওই বাইপাস আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়মিত পর্যবেক্ষণে রাখার কথা বলা হয়েছিল, তাহলে সেটা করা হয়নি কেন? এই ক্ষেত্রে গাফিলতি কার? সেই নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল যে কেন তাকে সর্বসময়ের জন্য পর্যবেক্ষণে রাখা হয়নি। যে আদালতও মনে করছে যে নিয়মিত পর্যবেক্ষণে না রাখার কারণেই সুজয় কৃষ্ণ ভদ্রের কিন্তু এই মুহূর্তে শারীরিক অবস্থার একটা অবনতি হয়েছে এবং সেই অবনতি হওয়ার কারণেই তিনি হৃদরোগে। বুঝতে পেরেছি, অর্থাৎ এই মুহূর্তে গোটা বিষয়টা সংবেদনশীলতার সঙ্গে দেখা হচ্ছে ঠিকই, কিন্তু আইনি পথে। অনেক ধন্যবাদ সুজয়। অন্যদিকে আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। এবার আসানসোল। প্রায় 2 মাস ধরে ফেরার 63 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেলিম আখতার মাস দেড়েক আগে হুমকি চিঠি পেয়েছিলেন কাউন্সিলর। তারপর থেকেই সপরিবারে তিনি নিখোঁজ। তার পাশে দল দাঁড়ায়নি, রীতিমতো মঞ্চ বেঁধে কুলটির তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রাক্তন কাউন্সিলর ব্লক সভাপতিদের। নিশানায় কুলটির প্রাক্তন বিধায়ক তথা জেলা তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং তাঁর অনুগামীরা। নিখোঁজ কাউন্সিলর ওই এলাকার রেশন ডিলারও, তার বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ উঠেছিল 1 বছর আগে। খাদ্য দপ্তর থেকে তদন্ত হয়ে এবং রেশন দোকান সিল করে দেওয়া হয়, তখনও তিনি পালিয়েই গিয়েছিলেন। পরে হুমকি চিঠি পেয়ে আবারও ফেরার সেলিম। এবার ঋণ নিয়ে শোধ না করায় সেলিমের বাড়ি দখল নিয়েছে ঋণ প্রদানকারী সংস্থা। দলের ভাবমূর্তি তো কাউন্সিলর চলে গেলে দল কী করে বলবি? কাউন্সিলর যদি কোনো বদমাইশি করে বা কিছু করে সেটা দলের তো কোনো, কিন্তু দলের আসা উচিত ছিল, দেখা উচিত ছিল যে পাবলিকের এই ওয়ার্ডটা নষ্ট হয়ে গেল, এই ওয়ার্ডটা তো মুশকিল হয়ে গেল না। একটা মানুষের সই দরকার, পরিষেবা যদি না পায় এটা সই তো দরকার, সই তো অনেক জরুরি দরকার, তো সেটা পরিষেবা পাচ্ছে না। আমরা জিজ্ঞেস করেছি, আমরা কথা বলেছি, কিন্তু ওর মাইন্ডটা ডিস্টার্ব ছিল। কিন্তু দায়িত্ব ছিল কি ছিল না এটা বলুন আপনারা। এখানকার যে আমাদের দায়িত্ব আছে, চেয়ারম্যান যে রয়েছেন, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান যে রয়েছেন, কুলটিতে দায়িত্ব আছে, ওনার দায়িত্ব ছিল কিনা ওয়ার্ড কাউন্সিলর যে চলে গেছে একবার 63 নম্বর ওয়ার্ডে এসে জিজ্ঞেস করা কি আপনি সালিম কোথায় গেছে, কোথায় যায়নি। লোকের মুখে শোনা যাচ্ছে, অনেকে বলছে, আমি জানি না সঠিক, অনেকেই বলছে ওই এলাকায় যে প্রচুর টাকা ধার দেনা করে সে পালিয়েছে এবং রাতের অন্ধকারে সে নিজের বাড়ি থেকে পালিয়েছে। পরের দিন তার বাড়িতে তালা বন্ধ করে তার বাড়ির যারা পরিবারের লোকজন তারাও চলে গেছে। জিনাত, বাঘিনী জিনাত ঠিকমতো খাবার পায়নি। টানা 9 দিন ধরে তাড়া খেয়ে ঘুরে ঘুরে বাঘিনী ক্লান্ত। বাঁকুড়া থেকে গতকাল রাত 12:10 আলিপুর চিড়িয়াখানা পশু হাসপাতালে নিয়ে আসা হয়েছে জিনাতকে। ওড়িশা বন দপ্তরের সঙ্গে আলোচনা করেই চিকিৎসা চলছে তার। রাখা হয়েছে আলাদা কোয়ারেন্টাইন এনক্লোজারে। এর মধ্যে 4 বার ঘুম পাড়ানি গুলি মারা হয়েছে তাকে। তার প্রভাব কতটা সেটা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। সুস্থ করে শিমলিপালে পাঠানো হবে জিনাতকে। তবে কবে ফিরতে পারবে জিনাত তা এখনও বন দপ্তরের তরফ থেকে জানানো যায়নি, তার কারণ তার চিকিৎসা চলছে। এই মুহূর্তে যথেষ্টই ক্লান্ত জিনাত।